একটা সায়েন্টিফিক ওরিয়েন্টেশনটা চাই। খুব ভালো ছাত্রী, দিদি একসময়ের খুব নামকরা ছাত্রী, যাদবপুরের এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট সায়েন্সের, বড় বড় সব, ওর হাজব্যান্ড সুবিধা বড় সব, বুঝছো? তো ওরা যে ক্লাসটা করে, ঠাকুরের তত্ত্বটা হলো না হলো অনেক পরে, আমি ফাউন্ডেশনটায় আসতে চাইছি, কারণ ওর প্যাটার্নটা আমি জানি। ওই জন্য একটা স্টেডি 20-22 বছর বিজ্ঞানের মধ্যে থাকলে, সায়েন্স নিয়ে যারা পড়ছে বেসিক্যালি, অন্য সাবজেক্টও হয়, ওই যে বিজ্ঞানের চর্চায় মানুষের জীবনের প্রথম 20 বছর যদি কাটে, বিএসসি করলো, এমএসসি করলো, পিএইচডি করলো, একটা সায়েন্টিফিক স্পিরিটে মডেলড হয়ে যায় কনসিয়াসনেসটা, ওইটা খুব ইম্পর্টেন্ট। ফলে ওই জন্য ইতিদির এটাকে আমি খুব সাপোর্ট করি। ক্লাস কী হচ্ছে ঠাকুরের করছে, কিন্তু স্পিরিটটা খুব সায়েন্টিফিক। তাহলে আর এই কথায় কথায় আজ্ঞাচক্রের সিল ওইটা বলবে না, এটা বলতে গেলে ভাববে যে এটা দেখি তো আরেকটু ভাবি, এটা ইনকুইজিটিভ হয়, আরেকটু জেনে নিই, আরেকটু এলিমেন্ট অফ টেন্টেটিভনেস রাখে, আরেকটু জেনে নিই, এই দুমদাম মন্তব্য করে না। কতটা বুঝছো? ক্লাস 4-এর বাচ্চা দেখবে বলবে আইনস্টাইনের তত্ত্ব ভুল। যে বিএসসি করছে তারা জানে আইনস্টাইনটা কী, তখনই আজ্ঞাচক্র সম্বন্ধে কোনো মন্তব্য করতে, এই সম্বন্ধে মানে এঞ্জেলস ফিয়ার ফুলস রাশিন, একটা কথাই আছে, দেবদূতরা যেখানে পা টিপি টিপি চলে যে রাস্তায়, আমরা সেখানে মূর্খরা সেখানে দৌড় দেয়, এটা একটা কথাই আছে ইংরেজিতে, ওয়ের এঞ্জেলস ফিয়ার টু ট্রিট ফুলস রাশিন। যে সাবজেক্ট নিয়ে কথা বলতে, আজ্ঞাচক্র নিয়ে কথা বলতে আমার আরেকটু ভেবে নিতে হবে। এটা কিন্তু এমন একটা টেরিটরি যেখানে কিন্তু বেস্ট ব্রেনস অফ দ্য ইউনিভার্স এর আগে বহু কাজ করে গেছে। আই হ্যাভ টু বি আ লিটল মোর কশাস। দুম করে বলে দেবে আজ্ঞাচক্র সিল, দুম করে বলে দেবে মূলাধারের এটা বন্ধ। তো দিস ইজ আ ভেরি আনকালচার্ড, আনসফিস্টিকেটেড, আনএটিকেটেড, আলোহীন, জ্যোতিহীন একটা এই সংগঠনের অবস্থা। দ্যাটস ভেরি নসিয়েটিং। ওটার থেকে বের করা একটা খুব জরুরি। কথাটা বলছি, আমার কাছে যারা আসে, বাবা বললাম তুই ভাবতেই পারবে না কোন লেভেলের এরা সব, ঠাকুর বলতে পাগল, এত পাগল ঠাকুরকে দেখতেও পাচ্ছে। তুমি তো আজ্ঞাচক্র সিলটিল হয়ে গেছে, ঠাকুর তো সামনে এসে দাঁড়াচ্ছে না, তাদের দেখতে পাচ্ছে, প্রত্যক্ষ করছে, কতবার কতজন দেখেছে। আমাদের ওইটা নেই, কারণ ওই বেসিক সায়েন্টিফিক ওটা নেই, টেম্পারটা গ্রো করেনি। তো ইতিদি করে, যারা যারা করে, গৌতম দা করে ঠাকুর দিয়ে, বুঝছো? তুমিও করো, সবাইয়ের জন্যই বললাম, মামুনি না, রনিতা বোধহয় কিছু একটা করে, কে লেখে টেকে সব, আরও কারা কারা করে, মেশো টেশো সবাই করে বোধহয়, যারাই ক্লাস করে বা নামটা প্রচার করবে, নাজির ওই দিকটায় নামটা করবে, বুঝছো? তোমরা ওই ধীরাজ মিঠুনরা কোথায়, ওই তো তোমাদের দিককার সব, বুঝছো? নামটা বেরো, দেখেছি কে ফটো টটো পাঠায় মাঝে মাঝে, ওই কুটা বোধহয় ফটো পাঠিয়েছে, ওইটা মাঝে মাঝে করবে, বুঝছো? ধীরাজ, বুঝছো? ভালো লেগেছে কথাগুলো, তেজ রাখবে বিশ্বের, তুমি বুঝতে পারছো তো, দাপট একদম। হ্যাঁ, আমি বলেছি তোমার তো 50টা নিয়ে আসো, রামকৃষ্ণ মিশন, বুঝছো তো? পণ্ডিত লোক, ওদের লেখা ওই প্রবুদ্ধ ভারত, বিশ্ববাণী, নিবোধন, ব্রহ্মবাদী, এইসব পত্রিকায় বেরোয় সব পেয়ে। এখন আমারে জিজ্ঞাসা করে কোন দিন বলেন তো কী হয়েছে, জিজ্ঞেস করে উল্টে। রিসার্চ যখন করবে ওখানে কথা। ঠাকুর নিজে ভীষণ রিসার্চ। আমি যখন ঠাকুর বাড়িতে প্রথম এসেছি, বুঝছো, ঠাকুর দেখো কত সুন্দর, কত বলে ঠাকুর নিজে কত করতেন। তো তখন এই মাতুলালয় মহাপ্রভু বলে একটা যাত্রা ছিল, সুনীল কাকুটের যারে পুরানা। তো মাতুলালয় মহাপ্রভু মাঝে মাঝে সিন চেঞ্জ করতো, নিজে লেখাতেন ঠাকুর। আমি তখন প্রথম ঠাকুর বাড়ি এসেছি, 84-এ, শীতকাল ছিল। তো প্রণাম করে কলেজ যাব, তো ওখানে দেখি ঠাকুর নোট লেখাচ্ছে, নোট, একটা সিন এনঅ্যাক্ট করছেন, আরেকটা সিন যোগ হবে। তখন অ্যাকশান হয়, অ্যাকশন যাত্রা সবে শুরু হবে, দেবতাদের বিপ্লব হচ্ছে, আওতালের বিপ্লব। তো ওখানে ঠাকুর এমন একটা সিন করছেন, মহাপ্রভু আর মামা বাড়ি গেছে কাউলিপাড়া মহাপ্রভু। তো ওখানে মহাপ্রভু 6 বছর বয়স, মামা দলা মেখে দিচ্ছে, আর মহাপ্রভু বলছে মামা দলা মেখে দিয়েছ, কাঁচা লঙ্কা দেবে না। খুব ভালো কথা, 6-7 বছর বয়স, ঠাকুর নিজেই বলছেন। আর জয়দেব বসু, বুদ্ধদেব বসুর ভাই ছিল রাইটার, ও নোট নিচ্ছে, শ্যাম জেঠু, রবি জেঠি, কাকিমা, ওরা সব বসা টসা ভুলে গেল। এবার আমার এটা দেখো, আমি যখন রামকৃষ্ণ মিশনে পড়তাম কুচবিহারে, আমাদের একটা লাইব্রেরি ছিল, এই মাঝে মাঝে গিয়ে এমনি ঘাটাঘাটি করতাম। তো ওখানে আমি পড়েছি 1498-এর মে মাসে ভাস্কো ডা গামার হাত দিয়ে কাঁচা লঙ্কা ভারতে ঢুকেছে। 1498, মহাপ্রভুর জন্ম 1486, তার মানে 6 বছরের মহাপ্রভু, মানে 1492। কাঁচা লঙ্কাই ভারতবর্ষে ঢুকছে 1498-এ ভাস্কো ডা গামার হাত ধরে।
অ্যান্ড ইট উড টেক ওই সময়ের কমিউনিকেশন থ্রু অনুযায়ী ইট উড টেক অ্যারাউন্ড 3 to 4 ইয়ার্স ওটা বাংলায় এসে পৌঁছাতে। প্রত্যেক মানে কালিকট বন্দরে আসছে তো কেরালায়, আস্তে 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 সেট করতে করতে এদিকে আসবে। তো 6 বছরের মহাপ্রভুকে মামা কাঁচা লঙ্কা মেখে দিতে পারে না, বাংলায় কাঁচা লঙ্কা আসেনি তখন, পরিষ্কার কথা। আমি এটা পড়েছি, বুঝেছ? এবার ঠাকুর বলছে কাঁচা লঙ্কা মাখা, তা আমি তখন আমার যা আমি বলছি না আমি ভুলই পড়েছি, কারণ ঠাকুর সব জানেন, ঠাকুর তো ঠাকুরই যেটা ঠিকই বলেন। পরের দিন কলেজ যাওয়ার সময় আমি প্রণাম করে ঘটনাটা বলেছি, ঠাকুর আমি একটা ভুল জানতাম এতদিন, এই 1498-তে হবে 14, এই দু একটা ফিগার টিগার বলাতেই ঠাকুর বলে কি যাওয়ার সময় শ্যামকে বলে যাবে কাঁচা লঙ্কা বাদ। ঠাকুরের অ্যাকসেপ্ট করতে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে, বুঝতে পারছো, এটা প্রতিভাষিকা ট্রুথ বা কিছু হলো ট্রান্সলেট, এটা করলো কি না করলো কিছু যাতে যায় আসে না। সমস্যা হবে যদি পারমার্থিকের ট্রুথে আমি কোনো ফল্ট বার করতে পারি, তখন সেটা দ্যাটস আ সিরিয়াস কোয়েশ্চেন। এটা কোনো সিরিয়াস কোয়েশ্চেন না। ঠাকুর দেখো একবারে বলে দিল, বুঝতে পারছো? মহাপ্রভুর জীবন 1486, 1533, ওটা জিজ্ঞেস করে কত সালে মৃত্যু। আবার তো মোটামুটি যখনই আমি কাউকে নিয়ে গবেষণা করি প্রথমে বার্থডে ঠিক করে নিই, তারপর আমার রিসার্চ স্টার্ট হয়। 1486 থেকে 1573, এই যে 1533 মহাপ্রভুর 47 বছরের জীবন, ওই ডেট ঠিক। ঠাকুর বলে যাওয়ানোর সময় শ্যামরে কয়ে যাবে, আর স্বামীদের তো খুব খুশি হয়েছে, আমাকে জড়ায় ধরে বলে কি রুবি দেখেছো গৌড়ের ছেলের কথায় ঠাকুর কাঁচা লঙ্কা বাদ। হ্যাঁ থাক, বসে বসে, বুঝছো? যেটা খুব সাইন্টিফিক ইয়ে রাখবে, বুঝছো, ওরিয়েন্টেশন ইয়ে রাখবে। ধরে দিবে, আমারই ধরে দিয়ে দেবে দুইটা। হ্যাঁ, তো তোমারই বাঁচাবো কি আমি? আমার গরম লাগছে না, বসো একটু। আরেকবার 90 সালের অগাস্ট মাস নাগাদ ঠাকুরের ওই বিবেকানন্দ নিয়ে বলছে যে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব যে করছেন ওটা নিয়ে বলছেন, ওই যে ঠাকুর একদম ওই ফ্র্যাগমেন্টেশন, ডিমার্কেশন এগুলো পছন্দ করতে। হিন্দু ধর্ম মানেই তুমি একটা ধর্ম, ঠাকুর তো ধর্মটর্মর অতীত, বুঝতে পারছো, সব কিছুর ওপারে, ঠাকুরের মাঝে ধর্মভেদ থাকবে না, একদম লজিক্যাল স্টেটমেন্ট। এখন বিবেকানন্দ হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছে, ওইটা ঠাকুর বলতে গিয়ে বলছে আমি থাকলে জিরো বসাবেন, ঠাকুর পছন্দ করছেন না। এখন এটা কোন প্রসঙ্গে বলছেন? ইট ওয়াজ 1893 11ই সেপ্টেম্বর, ওই পার্লামেন্ট অফ রিলিজিয়নের ঘটনায়। দ্যাট ওয়াজ দ্য টেকনিক্যাল সাইড। ওটা একটা ধর্ম, ওটা একটা ধর্ম সম্মেলন হচ্ছে, ওখানে তোমাকে একটা ধর্মের রিপ্রেজেন্টেশন না হলে তুমি ঢুকতেই তো পারবে না। আর বিবেকানন্দ প্রথমে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব পায়নি, ওটা ও তো পৌঁছেছে অনেক লেটে। প্রতাপ মজুমদার আগে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব হয়ে আছে। প্রতাপ মজুমদার বাংলার ছেলে ছিল, ব্রাহ্ম ধর্মের যোগাযোগ ছিল। অ্যান্ড ওয়ান্স বিবেকানন্দ গিয়ে যখন পৌঁছলো তখন প্রতাপকে বললো তুই ব্রাহ্মতার নেই, আমি হিন্দুটা নেব। অ্যান্ড বিবেকানন্দ বিকে হিন্দু ধর্মের রিপ্রেজেন্টেটিভ, যেটা নিয়ে ভাষণ টাষণ দিল। তো ইট ওয়াজ আ টেকনিক্যাল সাইড, হিন্দু ধর্মই করছে বিবেকানন্দ, কিন্তু 1893 11ই সেপ্টেম্বরটা নিয়ে কোশ্চেন তোলা যাবে না। তো আমি বললাম তুমি যদি কোনো মানে কমিউনাল কিছু চাও বিবেকানন্দের হিন্দু নিয়ে বলা, there are Manamadurai lectures, there are Manamadurai ভাষণ, there are Colombo lectures, there are Josephine MacLeodকে লেখা চিঠি, there are আলাসিঙ্গা পেরুমলকে লেখা চিঠি, আমি প্রচুর তথ্য দিয়ে দিতে পারবো। অন্তত 1893 11ই সেপ্টেম্বরটা অ্যাটাক করার মানে নেই। দিস ওয়াজ মাই আইডিয়া। এর অনেক মাস পর সল্টলেকে 12ই জানুয়ারি 91 এরকম একটা স্টেডিয়াম করে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীও এসেছিলো, আরও কেউ এসেছিলো, ঠাকুরও গেছিলেন, আমাদের শিষ্যরাই বেশি ছিল। তো ওইটা আমিও গেছিলাম, সবাই গেছিলো বাড়ির। তো ঠাকুর যখন ফিরে এসছেন, লেক টাউনে ফিরে এসছেন, তো ফট করে আমাকে বলছেন আজকে ওই কথাটা আমি বলি নাই। দেখো 8 মাস 7 মাস মানে অগস্টের ঘটনা 90, ইট ওয়াজ 6 মাস পর ঠাকুর কেমন দেখো বলছেন আজকে আমি ওই কথাটা বলি নাই। মানে এই যে বিবেকানন্দের, ঠাকুর নর্মালি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী দেখলেই হিন্দু ধর্মের ওটা বলতে। তো দেখা কী সুন্দর ঠাকুর, বোঝা গেল? আর কি আর কোনো প্রশ্ন? এইবার সতীশ কাকু কও, বুঝছো? তোমরা নামটা প্রচার করবে আর যেভাবে কাজ করছো খুব সুন্দর কাজ করছো, সবাই যাতে ঠাকুরকে নিতে পারে, ভক্তি শ্রদ্ধা করতে পারে, লজিক্যাল এটা রাখতে হবে। ক ক ক আমার ব্যক্তিগত
ক ক বাবা ক, হ্যাঁ মাইকটা দাও এই সবিক, হ্যাঁ ক। বদ্দা আসছে, বদ্দা ভালো আছে? সমগ্র, হ্যাঁ প্রকৃতি আমি, হ্যাঁ আমি পরম পিতা খাইয়েছি, ছেলে থেকে বাবা হয়ে গেছি আজকে। গুড প্রমোশন। না যাক বলো। হ্যাঁ এটা ঠাকুর বলেছেন, মানে আমাকে, মানে মঞ্জু পিসির অসুস্থ ছিল, আমি যাব ওই অর্থে বলেছিলেন বাবা। হ্যাঁ গো, অশান্ত তো বটে, খুবই অশান্ত, খুবই অশান্ত। হ্যাঁ 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 কর্মের মাধ্যমে। না না তুমি ভীষণ, তুমি বাবা তোমরা করিয়ে নেবে, তোমরা বলে দেবা কি করলে ভালো হয়, তোমরা আমাকে সাজেশন যদি কিছু আমার দিক থেকে বলবা যে হ্যাঁ ওটা নিয়ে একটু কথা বলে নাও এবার সবাই। এসা ঠাকুরের ইচ্ছাই হবে, ওইভাবেই ভাবছি, ঠাকুরের ইচ্ছাতেই ঠাকুর করিয়ে নেবে। আমার যেতে পারলে খুব ভাল লাগবে, আমার কথা বুঝেছো? আমি কেন বলছি, আমি বেদ প্রচারের জন্য না, আমি বারবার এটা, আমি যখন যে কুটা ছিল শিলিগুড়িতে বা তোমরা আসো, আমি তো তোমাদের খুব ছোট থেকে দেখেছি। আমি তো বাড়িতে তখন 7-8-এ পড়ি, সতীশ কাকু, সলিল কাকু আমাদের বাড়িতে, কুটা কাকু আসতো একজন, আরেকটা কুটা ছিল আলিপুরদুয়ার জংশনের, এই সলিল কাকু কুটা ছবি টবি আঁকতো, আমি দেখেছি তোমরা, ওইটাও আমার দেখা, আমার ঠাকুরের কাছ, ঠাকুরকেও দেখা। তো তোমরা বিভিন্ন রকম সমস্যা থাকে তো মানুষের, সব কিছুর মধ্যে সারাটা জীবন ঠাকুরকেই নিয়ে কাটিয়েছো, ওটা আমার কাছে খুব শ্রদ্ধা, বুঝেছো? বলে হ্যাঁ হ্যাঁ জয়েন্ট ফটো, ও আচ্ছা, ওই দিন তোমার দীক্ষা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ঠাকুরের সামনে, আচ্ছা 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 আচ্ছা, বাহ, তুমি নিয়ে যাবা, ওদের বলবে, হ্যাঁ ওদের হ্যাঁ তোমরা করে নেবে। এই রানা আছে, ইতিদি আছে, ইতিদির সাথে হ্যাঁ কোথায় করলে ভালো হয়? আমার দেখো, যেটা আমি জানি বলবো বাবা, তুমি তো বাবা আমার, যেটা জানি বলবো সেখানে ওটা পেন ছাওয়ানো মুশকিল আছে, আমি জানি। যেটা জানি না বলবো সেটা আমি জানি না, এটা আমার সাবজেক্টই না। তোমরা ঠিক করে যেখানে নেবে, আমি 2-3 দিনের জন্য হ্যাঁ ওটা ঠিক করে বলে দেবো। তবে এটা না ওরা খুব বলে, এটা যদি আলোচনা হয় করে নাও, এটা ওই ইতিদি আছে বা মিশো আছে, ওরা সব হ্যাঁ হ্যাঁ বাবা, কিসের ব্যাপারটা? ও রোগ, হ্যাঁ না ওইটা বলেছেন ঠাকুর যে কারোর কিছুতে যেও না, অসুখ বিসুখ করলে যেতে পারো, ওইটা বলার না। এটা তোমরা সবাই ভালো থেকো, ওই জন্য বলি শরীরটা ভালো রেখো, এটা বলি। কোন রবি? আচ্ছা আচ্ছা, ও ওই কুটা লিখেছিল আমাকে, হ্যাঁ হ্যাঁ যেটা ভালো হয় ঠাকুরের উপর ছেড়ে, যেটা ভালো হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা,
না না বাবা, সব রোগ সব এখানেই যাতে কেটে যায়, এই অঙ্কটাও তুমি বুঝে ফেলবে যে কেন ব্যাপারগুলো যাতে সুন্দর কেটে। আচ্ছা, না তুমি ভালো অনেকগুলো আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিসার্চ কমিটি আছে না, প্রকৃতি অনুষ্ঠান। বা ঠাকুরের তো 12টা, 6 কোটি নিয়ে 12টা, আমার 500 নিয়ে 24টা। ঠাকুরের 6 কোটি লোক 12টা সংগঠন, আমার 500 লোক 24টা সংগঠন। বাঘের বাচ্চা বলো, 500টা লোক আমাদের 24টা সংগঠন। হ্যাঁ কম। ঠাকুরের নির্দেশ করবে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দরভাবে। হ্যাঁ হ্যাঁ, না ওটা করে নেবে তোমরা নিজেদের মধ্যে। হ্যাঁ, এটা তোমরা নিজেদের মধ্যে এটা ভালো বলতে পারবে। হ্যাঁ, এটা আমার থেকে তোমরা ভালো বলতে পারবে, বুঝছো বাবা? শোনা, আমি থাকি কিছুর মধ্যে, আমি 10 দিন 12 দিন অন্য ঠাকুর অন্য একটা ভাবনায় রেখে দিয়েছে, বুঝছো? আমি আসি, তোমাদের সত্যি আমার দেখে প্রাণটা ভরে যায়, দেখতে ভালো লাগে। ওই শিলিগুড়িতেও সব কাঁদছে, এই করছে, আমি বুঝতেই পারছি যে 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 সমস্যাগুলো একজন মানুষের হতে পারে, আমার একটা সেই সমস্যা নেই। তা আমি ঠাকুর নিয়ে আছি, ওটার কোনো কৃতিত্বই নেই আমার, কিন্তু তাদের শরীর দেখে বোঝা যাচ্ছে, ভিতরটা একটু একটু চোখ দিলেই বোঝা যাচ্ছে, সাংসারিক থাকতে পারে, অর্থনৈতিক থাকতে পারে, তবুও দেখো প্রার্থনা একটাই, ঠাকুর নিয়ে যেন থাকতে পারি, ওটা বড় আমার প্রাণের। তো তোমাদের জন্য নমস্কার আমার, বুঝছো? তোমার সাথেও আছে বাবা, ওটা ঠাকুর তোমার সাথে, মায়াটাই তো ঠাকুরের। এই অঙ্কটা বুঝলে, এই অঙ্কটা যদি বুঝে যাও, তাহলে তুমি আরও প্রত্যক্ষ করতে পারো। এখানে ঠাকুর তো ভীষণ ভালোবাসেন, তোমাকে ভীষণ ভালোবাসেন। সতীশ, মিটিংয়ে তোমার নাম আছে, সতীশ, হরেন, গদ্দত্ত, অচির নাম আছে। এবার অঙ্কটা কিভাবে হয়, তাহলে তুমি এগুলোকে, এই যে বিশ্লেষণটা কি হয়, তাহলে আরও ভিত্তিটা প্রতিষ্ঠা হয়ে যাবে, ঠাকুর যে সাথে আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো বুঝতে পারবে। এখানে তো একজন বাবা ধরো বা মা একটা বাচ্চাকে স্নেহ খুব টান, বাচ্চা ছাড়া কিছু জানে না, এটা তুমি একটু বুঝতে সুবিধা হবে, তাহলে কনফিডেন্সটা পাবে। এই যে ঠাকুর যে দীক্ষা দিয়েছে তোমাকে, বসো, এটা একটু বোঝার চেষ্টা করো। আমি এই যে তোমাকে দীক্ষা দিয়েছে, আমাকেও দীক্ষা দিয়েছে, আমরা সন্তান, তুমি আমি এক, আমার কাছে তুমি আমি একই বীজ পড়েছি। এই যে জন্মসিদ্ধ যখন দীক্ষা দেয়, এই যে যেটা একে বলছিলাম, বুঝতে পারছো, এই যে সূর্যের ঔরসে পৃথিবীর গর্ভজাত সন্তান, এই যে কেন এটা চিল প্রাণী হিসাবে বলছি, এটা আরেকটা যুক্তি যেটা হচ্ছে, এই যে এরা যখন আসে, এই যে এই অঙ্কগুলো তখন স্পষ্ট হবে। জন্মসিদ্ধ যখন আসে, এদের কাছে ওই যে ট্রানজ্যাকশনাল ট্রুথ, তো এরা মানুষ, বাদর, মশা ভাগ করতে পারে না ওরা। ওই জন্য ঠাকুর দেখবে জীব ধর্ম, ঠাকুরের কোথাও কিন্তু মানব ধর্ম না, ঠাকুর জীব ধর্ম। এক্স্যাক্ট লজিক এটা, জীব একটাই, বুঝতে? চেতন। তুমি ঠাকুরের বক্তব্য হাতি, মশা সাইজে ছোট, ঠাকুরের বক্তব্য হচ্ছে 1 মণ তুলা আর 1 মণ সোনা সাইজের, বুঝে নাও, 1 মণ তুলা আর 1 মণ সোনা সাইজের আলাদা হবে, কিন্তু ওজনে তো এক। ঠাকুরের বক্তব্য কিন্তু এটা পড়েছো নিশ্চয়ই, তত জিজ্ঞাসাতেও আছে যে মশা মানুষ এক, এক্স্যাক্ট এক। এবার তারা তো মানুষের জন্য, এবার ঠাকুর তো 6 কোটিকে দীক্ষা দিল প্রথমেই। তো আমি 10 সালে, আজকে কি লিখেছে 10 সালের উত্তরদারায়, 10 সালের যে সভায় জিজ্ঞেস করলো, জীব হলে তোমাদের হালে চোখই নাই, হালে দেখবা কীভাবে তোমরা, ওই 10 সালের যে পাহাড়ের সভায়। তাহলে এরা জীব উদ্ধার করতে আসে। তো ঠাকুরের 6 কোটি, 6 কোটি সংখ্যাটা হতে পারে না, আমি তর্কের মানে আলোচনার সুবিধার্থে ধরছি 6 কোটি শিষ্য, ঠিক আছে? এইবার প্রথম এই যে পৃথিবীতে যত জীব আছে, ফ্লোরা ফনা দুটো মিলে মানুষের পার্সেন্টেজটা কত? তুমি এটা বিভিন্ন পত্রিকার বিভিন্ন রিসার্চ আছে, কেউ 8.8 মিলিয়নস, কেউ 9 মিলিয়নস, কেউ 12 বিলিয়নস, কেউ 13 মিলিয়নস মোট ফ্লোরা অ্যান্ড ফনা। কারণ সমুদ্রের তলায় 90% আনএক্সপ্লোর্ড রয়েছে, ডিপ সি লেভেলে কী আছে না আছে মানুষ এখনও পৌঁছাতে পারেনি। একটা র্যান্ডাম হিসাব
আমি সুবিধার জন্য বলছি 10 মিলিয়ন। 10 মিলিয়ন মানে 1 কোটি। 1 কোটি তো। এবার যদি একটা হেলদি স্ট্যান্ডার্ড হোমোজিনিয়াস স্যাম্পল হয় স্ট্যাটিস্টিক্সের ভাষায়, তুমি যদি মানে সমানভাবে ডিস্ট্রিবিউটেড স্যাম্পল, তুমি যদি ওখান থেকে টানো, মানে পৃথিবীতে 1 কোটি স্পেসিস আছে, প্রাণের বিভিন্ন প্রকাশ, ফ্লোরা ফনা মিনে, মানে উদ্ভিদ এবং ইয়ে মিনে বলছি, তার মধ্যে একটা হচ্ছে মানুষ। 1 কোটির মধ্যে একটা স্পেসিস হচ্ছে মানুষ। বাদর আছে, কুমির আছে, মশা আছে, এইটা আছে, সেটা আছে, মানুষ। ফলে এরা যখন র্যান্ডাম তুলবে, এরা র্যান্ডাম হিসাবে যদি 6 কোটি হয়, তার মানে 6 কোটির মধ্যে 6টা মানুষ হবে। ইট শুড বি মেনটেন্ড। পার্সিসি তাতা সামা পান্দা। আমি জিজ্ঞেস করেছি আমাকে, হ্যালো তুমি চুপ করে থাকো, তুমি দেখতে পাচ্ছ না বলে তোমার বিশাল মিটিং এসে বসছে, তুই তো প্রতিভু খুব চর্চা করে, পাহাড়ের কথা খুব লেখে সতীশ কাকু, জিজ্ঞেস করছে আমাকে, বুঝছো, বলে তোমার মাইন্ডে প্রথম জিজ্ঞেস করছে একটু প্রতিভু চর্চা করো বলে তোমার মনে পড়লো ঘটনাটা। ওরা অন্তর্যামী হয়। এবার অন্তর্যামী হয়ে আমাকে তো গেছি, এবার অন্তর্যামী হলে তাহলে আমাকে জিজ্ঞাসা করবে কেন? তাহলে তো অন্তরটা দেখতে পাচ্ছ তো। তো ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি কারোর বাড়ি গেলে, ওরা ওই জন্য নর্মাল লোকের মধ্যে থাকতে পারে না। কারণ তুমি কারোর বাড়ি গেলে ফ্রিজটা কোথায় আছে তুমি বার করে ফেলবে, কিন্তু ছোট্ট একটা আংটি কোথায় আছে তুমি বার করতে পারবে না। ওই জন্য ওরা যখনই দেখে কারোর মধ্যে সূক্ষ্ম থট আছে, ওই প্রথমেই প্রথম সম্মান দিয়ে ফেলে, এবং তারপর বলে ওটা ডিরাইভেবল, আমরা বার করে নিতে পারবো। অন্তর্যামী হলেও মানে ফ্রিজটা দেখতে পাচ্ছে, তোমার মধ্যে কী কী আছে ওরা ভাবছে, বুঝছো কাকু? আমার মাইন্ডে অন্তর্যামী তো দেখতে পাচ্ছে। এবার তাহলে আর দেখতেই যদি পাচ্ছে, প্রশ্নই বা কী, আলোচনাই বা কী? তাই করলাম, জিজ্ঞেস করলো, আমার পাশে একজন ছিলেন, ওই বড়ো হয়েছেন খুব, মহিলা নারী, জিজ্ঞেস করে যে তোমরা জিজ্ঞেস করছো কেন? তাই বলছে আমরা ওই এমন কিছু সূক্ষ্ম আছে ওগুলো ধরতে পারছি না। তাতে তোমাদের কাজটা কি? এটা হলো 1। 2 নম্বর স্টেপ যেটা সব থেকে গুরুত্ব দেয় ওরা, আমি নেক্সট মুভ কী নেব, দ্যাটস কোয়াইট আনপ্রেডিক্টেবল। সূক্ষ্ম ধরো 10 কোটি বা 100 লক্ষ কোটিতে একটাকে পাওয়া যাবে, কিন্তু নেক্সট মুভ পাওয়া যাবে, ওটা খুব ডেঞ্জারাস। বলে আমরা ধরতেই পারছি না তুমি পরের মুভ কী নিতে চলেছ। তো ওই জন্য মানে এবার ওই হিসেবে তুমি আলোচনা করতে পারো, আমি কনফিডেন্স দিচ্ছি আমাকে, এখানকার কথা বলো, এবার এই কথা বলো। এবার ওই 10 মিনিটের মধ্যে করেছে কি, টোটালটা অ্যাবসর্ব করে নিয়েছে। আমার পড়াশোনা কী আছে, ঠাকুরের বই, এটা সেটা, হেরো তেরো। এবার ঠাকুরের ফাউন্ডেশন, এটা খুব ডিপ ইয়ে, আমি তোমরা অল্প কথায় সেরে দেবো। আমি তোমরা কারোর যাওয়া নেই তো রাত্রে, আজকে ফেরার ট্রেন ধরার আছে কারোর? হ্যাঁ, এবার বুঝছো দিদি, আছে কারোর ট্রেন ধরা রাত্রে? হ্যাঁ, এটা বলে এবার তখন জানতে চাইছে তুমি ওই 10 সালে এসে বড় বড় ঠাকুরকে মানছে না ওরা। এবার ঠাকুরকে মানছে না কেন? আমাকে একটা ভালোবাসছে এই দুটো পয়েন্টে, কিন্তু 1, ফ্রিজ ভিজিবল, তোমার বাড়ি ফ্রিজ আমি কোথায় আছে ফাট করে বার করে ফেলবো, সোনার আংটি বার করা মুশকিল আছে, দেয়ার আর ফাইনার গ্রেনস আছে যেটা আমরা ধরতে পারছি না। 2, যেটা নেক্সট স্টেপটা কী করবে তুমি ধরতে পারছো, মানে আমি নেক্সট কোন চ্যানেলে আমার থট যাবে, এই হচ্ছে ওদের বক্তব্য, দেয়ার মানে পয়েন্ট অফ ভিউ আই শুড সে। তো ঠাকুরকে মানছে না কেন, এখানে সৎ শব্দটা বোঝাটা খুব জরুরি। এই যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, বুঝছো মানাদা, ঠাকুর যে বলে ব্রহ্মসত্য, এই মামার কথার উপর প্রভাবিত হইয়া একটা মামার ভুল ব্যাখ্যার উপর বিয়ে করে ভুলভাবে অ্যাটাক হয়েছে ব্রহ্মসত্য জগৎ। এই যে সত্য সে শব্দটা, এটা অ্যাকচুয়ালি সত্যের সাথে কোনো রিলেশন নেই, এটা মুখ্য হিরম্বনাথ, কথাটা বুঝছো? এবার ঠাকুরের যুক্তিটা হচ্ছে, যখন যুক্তিটা ছিল সেটাও কত ফল্টি। ঠাকুর বলছেন যে তাহলে মামা, তাহলে শঙ্করাচার্য জগতের, তাহলে তার কথা মিথ্যা, সব মিথ্যা। এইবার যে মামার পড়াশোনা নেই। শ্লোকটা হচ্ছে ব্রহ্মজ্ঞানাবলী থেকে, ইয়াদুক্তং শ্লোক অধ্যয়ন প্রবক্ষ্যামি ইয়াদুক্তং গ্রন্থ কটিভি। এতক্ষণ পর্যন্ত যা কথা হয়েছে আমি হাফ শ্লোকে মেরে দেবো। দিস ইজ মস্তানি অফ শঙ্করাচার্য, একটা ড্যাশিং ওরকম মাথা। তারপরে লাইন, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্মৈব না পড়া। এই জীব ও ব্রহ্মৈব, শঙ্কর তো জীব তো ব্রহ্ম, তাহলে তোর মামার টোটাল পয়েন্টটাই উল্টে যায়। শঙ্কর তো আর জগতের অংশ না, জগৎটা মিথ্যা। পরে ঠাকুর মামা শুধু ওইটুক বলছে, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা।
বলে ঠাকুর, এবার ঠাকুর মামা অ্যাকসেপ্ট করতে, মামা একটা মুখ্য, যোগেশ দাস আরেকটা মুখ্য, আর ভোলাগিরির কে বোঝাচ্ছিল, ভোলাগিরি আশ্রমে মুখ্য। পরের সেন্টেন্সটাই তো ধরেনি, জীব ব্রহ্মৈব না পড়া, ইয়াদুক্তম গ্রন্থ উপর কটিভি, বুঝতে পেরেছো? এতক্ষণ পর্যন্ত যা শ্লোক অর্ধের প্রবক্ষণী, অর্ধেক শ্লোক আমি মেরে দেবো। জীব ব্রহ্মৈব না, তো শঙ্করাচার্য তো জীব ব্রহ্ম, তো ব্রহ্ম তো শঙ্কর, সত্য কথাই হবে। এটা ফল্ট হয়ে বসে রয়েছে। ওরা এগুলো ধরে ফেলেছে, ফলে ঠাকুর যে সব জানে ওই জায়গাটা ওরা অ্যাটাক করতে চলেছে। আমি বুঝে গেছি, খেয়েছি। ওরা আমার স্টাডি করে আমার মাথায় এবার এক্সপ্রেশন, বুঝতে পারছে তো? এবার হচ্ছে আমার কাছে ঠাকুর ছাড়া কিছু নেই। এবার ঠাকুরের সৎ কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। এই যে সৎ বলতে ওরা যেটা বোঝে, দ্যাটস এটার্নাল আর পার্টিকুলার প্রপার্টি, যার কোনো বড় হবে না, সেটা সৎ। ধরো আগুনে তুমি জল গরম করছো, জলটা কিন্তু যতক্ষণ আগুন গরম থাকবে জলটা গরম থাকবে। আগুনটা কিন্তু ওটা নিজস্ব প্রপার্টি, ইন্ট্রিনসিক। একটা হচ্ছে ইনসিডেন্টাল প্রপার্টি, একটা ইন্ট্রিনসিক, মানে ওটা নিজস্ব প্রপার্টি, ওটা ইন্ট্রিনসিক আগুনের। তো ওরা এমন একটা কিছুকেই ধরতে চাইছে, ওই জন্য মিটিংগুলো, সভাগুলো হয়, যেটাকে আনব্রেকেবল, যেটাকে এলিমেন্টারি, যেটা ফান্ডামেন্টাল। যেমন আজকের পার্টিকেল ফিজিক্সের ধরো ফেরমিয়ন্স বোসন্স, মোটামুটি একটা ফান্ডামেন্টাল পার্টিকলস, ওটার নিচে আজ পর্যন্ত, একসময় তো তা ছিল না। H2O জল, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, ওটাকে তো আরও ভাঙা যায়। এবার ওরা 3টা পয়েন্টে ওই হিসাবটা করবে যে ঠাকুরের এখানটা হচ্ছে কি, ঠাকুরের তিনটা লেয়ার্স আছে এই ডিপ ফিলসফিতে। এক, ঠাকুর ধ্যায় শূন্য মহানিশম বলছেন, একটা ফাইনাল স্ট্যান্ড পয়েন্ট দিয়ে রেখেছেন। কিন্তু ডাকাডাকি, চিৎকার চেঁচামেচি করেন মহাসুরকে। আমি সুরের থেকে প্রার্থনা নিলাম, সুরের থেকে, আমার সুরের থেকে আসুক। দিস ইজ ওয়ান কনসেপ্ট অফ মহাসুর। একটা ধ্যায় শূন্য মহানিশম, একটা বিবেক। এবার আমার কাছে ঠাকুর আলটিমেট অ্যান্ড সৎ মানে ওই সেন্সে সৎ কনসেপ্টটা বোঝানো, না শত বিদ্যত ভাবো, না ভাবো বিদ্যত শত। 2nd চ্যাপ্টার 16 নম্বর গীতার, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। না শত বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যত। ওয়ান উইচ ইজ আনরিয়েল, দ্যাট নেভার কামস টু এক্সিস্টেন্স। ওয়ান উইচ ইজ রিয়েল, দ্যাট নেভার গোজ আউট অফ এক্সিস্টেন্স। ওরা দেখছে ঠাকুর যে আমার পাশে, সেটা দেখতে পাচ্ছে ওরা। মানে আমি যেহেতু ঠাকুরকে নিয়েই একমাত্র আছি সোল, ফলে না শত বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে। ওয়ান উইচ ইজ এটার্নাল, তার যেটা রিয়েল, এটার্নাল বলছি না, সৎ রিয়েল, সেটা নেভার গোজ আউট অফ এক্সিস্টেন্স, ঠাকুর অস্তিত্বের বাইরে যেতে পারবে না। আর যেটার কোনো এটাই। তারপরে উভয়রূপী দৃষ্টান্ত সৎ এইরূপী দৃশ্য, ওইভাবে ওরা একটা সৎটাকে ডিফাইন করছে ওদের বক্তব্য। এটা বলার বোঝানো, গীতাটা এইভাবে না, মানে সৎটা বোঝানোর জন্য বলছি, এটার্নাল ট্রুথ। এবার আমাকে বলছে ওটা সৎ ভাবনাটাই তাই, সদা উপনিষদের যে সৎ ভাবনাটা, সত্যম জ্ঞানম অনন্তম, সত্যম জ্ঞানম অনন্তম, তৈত্তিরীয় উপনিষদ, ঠিক আছে? সৎচিত আনন্দ, তেজবিন্দু উপনিষদ। তেজবিন্দু একটা মাইনর উপনিষদ, তৈত্তিরীয় উপনিষদ মেজর উপনিষদ। সত্যম জ্ঞানম অনন্তম, এই যে দুটোতেই সত্যটা কমন। সত্য মানে ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ট্রুথ অর ফলসিটি, ইটস সদ, এটার্নাল, ওটা যেটাকে ওরা পরম ব্রহ্ম বলে। এইবার আমি যখন দুটো বল, একটা বল বাউন্স গেছে তো আমার মাথার উপর দিয়ে, আমি অ্যাটাকিং পয়েন্টসগুলো ধরে ফেলেছি, ওরা কোন দিকে ঢুকতে পারে, ঠিক আছে? এবার আমি ঠাকুরকে করছি, আমি যেহেতু ঠাকুর ছাড়া আর কিচ্ছু নেই। এবার ওদের পয়েন্ট অফ ভিউতে, এবার প্রথমে আই স্টার্টেড অ্যাটাকিং বিবেক। আমি জানি এটা এই বোলারটাকে বেছে নিই মারার জন্য। তো বিবেকটা, ঠাকুর যে বিবেক করছেন, বিবেক কি সৎ? আমি বললাম না, বিবেক ইজ ব্রেকেবল। বলে আমি কি ধরছি আমি বুঝতে পারছি না। ওরা বুঝছো আমার তাসগুলো কোথায় লেখা। তো আমি ওই চেস খেলতাম, তো স্যাক্রিফাইসগুলো, মিখাইল তাহলে ভয়ঙ্কর কিছু স্যাক্রিফাইস আছে, এমন কিছু চমকে দেবে, ওটা 7-8 চাল পর ধরা যাবে। আমি বললাম ঠাকুরের বিবেক, ওই জন্য বিবেকটা দিয়ে আই স্টার্টেড। আমি বললাম দেখো, আমি তত্ত্ব জিজ্ঞাসা বইতে আর তত্ত্বসার দুটোরই ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে থাকবো, 2nd পার্ট, আমি এর বেশি যাব না। ওদেরকে পড়ে দিলাম, তোমরা পড়ে ফেলেছো আমার মাথায় কী কী আছে। তত্ত্ব জিজ্ঞাসার 2nd পার্টের প্রথম পাতাতে আছে দোষের কি, ত্রুটি কোনটাকে বলে। যেটা প্রয়োজনের মধ্যে পড়ে সেটা দোষের না, প্রয়োজনের বাইরে যেটা সেটা দোষের। এর থেকে ত্রুটির ম্যাজিক্যাল পাওয়ারফুল ব্যাখ্যা হয় না তত্ত্ব জিজ্ঞাসার শুরুতে। এখন প্রয়োজন ইজ ভেরি হার্ড টু ডিফাইন। আমি যে এখানে এসে তোমাদের সাথে বকবক করছি, আমার প্রয়োজনটা কোথায়?
ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিফাইন। আর প্রয়োজন রিলেটিভ। 10 বছর আগের প্রয়োজন 20 বছর তোমার মানে তত্ত্বের তোমার ইনফরমেশনের ভিত্তি করে আজকে যেটা প্রয়োজন মনে হচ্ছে 20 বছর সেটা মনে হচ্ছে মানে এই অস্মিতা লেখে টুডেজ প্রবলেম ইজ টুমরোজ জোকস, বুঝতে পারছো প্রয়োজন। তো এটা একটা গেল। এবার এটার সাথে যদি রিসোর্সটা যোগ করো, প্রকৃতির রিসোর্স, মানে তুমি যে সার্ভাইভ করছো, এগুলো খুব জানি না বোর্ড হবে তোমরা, এটা খুব ডিপ ফিলসফি এগুলো, এই সাধু সন্ন্যাসীদের সাথে এইসব আসে বড় বড় যোগীরা। তুমি দেখবে তোমার সার্ভাইভালটা এন্টায়ার ডিপেন্ড করছে প্রকৃতির উপর। সূর্য চন্দ্র আলো জল বাতাস চোখ কান নাক এন্টায়ার এক্সিস্টেন্স, এটি স্থূল শরীর বা সূক্ষ্ম শরীরেও যদি যাও। এবার এই দুটোর পাঞ্চ যদি করো, এই যে প্রয়োজনের মধ্যে যেটা পড়ে সেটা দোষের, এবং তুমি রিসোর্স পয়েন্টটা যদি অ্যাড করো, এটা দুটো কালমিনেট করে যে জায়গাটায়, দ্যাটস বিবেক। বলে বিবেকের নিজস্ব অস্তিত্ব নেই, বিবেক ইজ নট ফান্ডামেন্টাল, বিবেক ইজ নট ইন্টারসিক, ইট ইজ ব্রেকেবল। আমি তাই বিবেক মানি না, আমি তো ঠাকুরকে মানি। এবার একটা একটা করে তো ভাঙতে ভাঙতে যাব। শূন্যের ব্যাপারে গণ্ডগোলটা যেটা হয়েছে, ঠাকুর যেভাবে দেখছেন, প্রথমেই ঠাকুর একটা নাই কনসেপ্ট দিয়ে রেখেছেন। ঠাকুর মহাসুরে যাচ্ছেন কেন, শিফট করছেন কেন? যেটা নাই, ঠাকুরের বেসিকই এটা, যেটা নাই সেটা আবার কোত্থেকে সৃষ্টি হবে? নাই চিরকালই নাই। এবার যখন আমি ধরে নিয়েছি নাই, আই কান্ট এক্সপেক্ট এনিথিং তার থেকে পাবো। এটা ঠাকুরের একটা আই শুড সে মাইনর ফার্স্ট স্টেপ। আমি ওখানে ভাবতেই দিচ্ছি না, আমি মাথায় ওটা রাখছি না, মানে আমার যে মাথায় ওটা ঢুকতে পারবে আমি সুযোগটা দিচ্ছি না। কথাটা বলছো? এই ওই জন্য ঠাকুর সুরের কনসেপ্টটা আনছে। সুর মানে আলটিমেট ওটা, কিন্তু ওটাও শূন্য থেকেই এসছে। যেহেতু আমি পাচ্ছি না, তারপরে ব্রেকেবল করলে এক্সিস্টেন্স ভাঙছে। জলে আমি গেলাম, ওটাকে ভাঙলে এবার হাইড্রোজেনে ওটা যাই হোক, জল ছাড়া অন্য কিছু হবে, তো ওটা ওখানে গিয়ে স্টপ করে যাচ্ছে। ইট ট্রেসেস ব্যাক টু এনিথিং যদি ডিভিজিবল হয়, ওটা সৎ থাকবে না। এবার আমাকে নিয়ে গেছে খাতির খুতির কইরা, এবার আমি তারপরে ওই কারসিসা আসমা পান্তাবে, তো ওই অর্থে তখন করতে করতে যখন বিবেকটা ভেঙেছে, যখন বিবেকটা আমি ইন্ট্রেন্সিক মানছি না। তোমরা বিবেক মানবে, ঠাকুর বিবেক মানবে। আমি এটা খুব ডিপ ফিলসফি, এটা বোঝানো, এটা খুব নর্মাল টমটিক হ্যারির সাথে কথা নয়, এগুলো বোঝা মুশকিল আছে। তো ওরা তখন দেখি পাশে এসে বসছে, বলে তুমি কে, যে বড় বয়স্ক যিনি খুব থুত্তুরে, বিবেকটা যখন ব্রেক করেছি, ঠাকুরের কলসগুলো মহাসুরের এতে অ্যাড্রেস হচ্ছে। তখন এবার আরও কিছু ঢুকছে আমার মাথায়, বুঝতে চেষ্টা করছে। তা আমি ঠাকুরকে তো বলেছিলাম যে ঠাকুর আমি যেন তোমার সাথে চিরযুগ থাকতে পারি। তো তার উত্তরে ঠাকুর, তুমি আমি এক সুরে আছি। খুব ভালো কথা, আমি সুরও মানি না, আমার কাছে ঠাকুর সব। একটা জিনিসকে ঠাকুর খুঁজে চলেছে বহুদিন ধরে, তাই এই এক্সিস্টেন্সটা আছে। এটা খুব ডিপ এক্সিস্টেন্সিয়াল, এটা সাইকোলজিক্যাল বা স্পিরিচুয়াল কোয়েশ্চেনও নয়। এক্সিস্টেন্সটা মেনটেন রাখছে ঠাকুর, আছেন, ওটা সার্চে আছে বলে। সুর আমাকে জামা দেয় না, রাত্রের ভাতের সময় মাছ দুধ সুর ঘন্টা দেয়, বা যেই থাকুক ঠাকুর দেয়। আই ট্রাই টু টেল, মানে আমি ওইভাবেই বলিনি, আমি মজা করে বলছি আমার কাছে তুমি সব। আর তুমি যাকে বহুদিন ধরে খুঁজে পাচ্ছ না, আমি আই ডোন্ট রিগার্ড মাই সেলফ অ্যাজ দ্যাট অ্যাজ সাচ এ ফুল যে আমি তার পিছনে পিছনে খুঁজে বেড়াবো। আমার কাছে তুমি সব। তো ঠাকুর প্রথমে একটু ইয়ে গেলাম, এইভাবে কথা বলতে নেই। তা নেই, আমি পিটাবে, প্রথম খুললাম যদি মার দেয়। তো আমি তো কিছুক্ষণ পরে বেরিয়েছি, ঠাকুর ডেকেছে, ডেকে বললাম ওই মিষ্টি দিলে, প্রতিমা বেশি গিয়ে মিষ্টি দিলে বলে বসো, এখানে বসে খাও, টেকটা ওঠে, এখানে বসে খাও। আমি চলে যাচ্ছিলাম মিষ্টি নিয়ে, যদি পিটাই আবার। তা আমি বললাম, এই যে সেকেন্ডবার ঠাকুর ডাকলেন এবং মিষ্টি খাওয়ালেন, ঠাকুরের হাতে অনেক অপশান ছিল। স্ট্রেটওয়ে ডিনাই করা, প্রচণ্ড মারা, লেকটাউন থানায় ফেলে দিয়ে আসা। ঠাকুর কিন্তু অ্যাকসেপ্ট করছেন। এবার ওরা দেখে কি ঠাকুরের অনেস্টিটা, যে এটাতে ঠাকুরের নাম বাড়বে। ঠাকুর ওইসবের মধ্যেই নেই, এত পিওর, এত ট্রান্সপারেন্ট, এত ঝকঝকে, এতে নাম বাড়বে, আমি যে এইভাবে প্রচার করছি তাতে ঠাকুরের নাম বাড়বে, ওইসব মাথাতেই নেই। ঠাকুরের কথা ট্রুথটা করেছে, স্ট্রাইক করেছে। তো ঠাকুর ইজ অ্যাকসেপ্টেড দ্য ফ্যাক্ট। তো বিবেকের সময়, বিবেক যখন ভাঙাভাঙি করছি, তখনই যা জেতার ম্যাচ জেতা হয়ে গেছে আমার পরে। তো আমি বললাম এই কলসগুলোই অভাব ওই আছে দেখবে। এবং সমস্যা যেটা আমি বিবেকে কেন অ্যাটাক করেছি সেটাও বলছি। আমি যখন বুঝে গেছি ওরা কোন কোন লাইন অফ অ্যাটাকসে আসতে পারে, আমি কয়েকটা মুভ আমার ক্যালকুলেশন এসে গেছে।
এবং আমি জানি যেটা করবে তত্ত্বসার থেকে করবে। তত্ত্বসারের প্রথম লাইন হচ্ছে, এই বিরাট নিজেকে নিজে বুঝবার জন্য এই যে সৃষ্টি, তার প্রমাণ বহুভাবে পাওয়া যাচ্ছে। বিরাটের অভাব আছে, ওই বিরাট আমি মানি না। নিজেই বেটা অভাবে আছে, আমি থেকে মানবো কেন? ঠাকুরের ভাবনা। কিছু দূর পরেই, কিছু দুটো দিন, একটা দুটো পেজ পরেই দেখবে অবগত হওয়া অবস্থাকে অবগত হওয়ার জন্য আমরা এগোচ্ছি। অবগত হওয়া অবস্থা মানে হওয়ার ড্যাশ অবস্থা, মানে আমরা অবগত হয়েই আছি, যেটা অনেক পরে সিম্পলার ল্যাঙ্গুয়েজ 81-82 সালে বলতেন জানাকে জাগিয়ে জেনে যাওয়া। দিস ইজ আ ম্যাসিভ কন্ট্রাডিকশন। এই বিরাট নিজেকে নিজে জানবার জন্য সৃষ্টি, মানে জানা শেষ হয়নি। 2-3 পাতা পর অবগত হওয়া অবস্থা, মানে আমি অবগত হয়েই আছি। উইচ ডু আই টেক? ততক্ষণ মাথা নেড়ে গেছে ওদের, কারণ এবার ঠাকুর অ্যাটাক হচ্ছে, তো বলে ওই জন্য তো আমি ঠাকুরকে নিয়ে আছি। তো দেখলাম ওটা ওই লাইনে গেল না ওরা, মানে কোথাও ওদের মনে হয়েছে এটার আমার কাছে উত্তর আছে। আমার কাছে উত্তর আছে, ওদের বুঝতে টাইম নেবে, কিন্তু উত্তর আছে, আমার এগুলোরও উত্তর আছে। তো এগুলো আমার কাছে ট্রানজাকশনালি। তো দিস ইজ আ ম্যাসিভ ফল্ট। ওই জন্য এই জায়গাগুলোতে ঠাকুরের, মানে ওইটা যে নির্ভর করবে সে সর্বস্ব দিয়ে নির্ভর করে, আমাদের মতো নির্ভর না, চাকরি বাকরির জন্য না। ওই জন্য বলছি সূক্ষ্ম শরীর কনসেপ্ট না আসলে এই টান ডাক আসে না। আমাদের যাবতীয় যা কিছু, এই যে আমার কাছে মেল আসে, এত মেল আসে, দিনে 1000-এর উপর মেল আসে, অনেক সময় না অনেক সমস্যার কথা মনে আসে, তারপর ভাবি তুমি আছো, ঠাকুর আছো, ঠিক হয়ে যাবে। এই যে সমস্যাগুলো তুমি যদি এনলিস্ট করো, এভরিথিং ইজ রিলেটেড টু দিস স্থূল শরীর এবং স্থূল শরীর রিলেটেড এনভায়রনমেন্ট। একজন লোকের পক্ষে সূক্ষ্ম শরীরে, কারণ কনসেপ্ট নেই, তো আইডিয়াটা নেই, অনেকটা দূরে আছে কনসেপ্ট থেকে। সন্ন্যাসীদের এটা সুবিধা, সন্ন্যাসীদের অন্তত এই ভাবটা নেই, ওরা ওই কনসেপ্টটা খুব সূক্ষ্ম শরীরের জায়গাটা খুব ক্লিয়ার, মানে ওটা খুব এতে আছে, ক্ল্যারিটিতে আছে ওদের, ফলে ওদের সাথে কমিউনিকেট করতে সুবিধা। ওরা জানে এই বডি থাকবে এটা, এবার ওই জায়গাটা সম্বন্ধে ধারণা হয়েছে। এবং ঠাকুরের ধারণা যথেষ্ট প্রফাউন্ড। তারপরে ঠাকুরকে ঠিক করছে না, আমাকে অ্যাকসেপ্ট করছে। তারপরে বলে কি আগামী কয়েক হাজার বছর ওকে একটু ফলো করতে হবে, বলে বাচ্চা আছে, আমাকে বলছে। বুড়োগুলো নিয়ে আলোচনা করছে, বলে একেবারে বাচ্চা আছে এটা, মানে চেতনাটা খুব কিন্তু ঠাকুর করছে, মানে এটাকে খুব নজরে রাখতে হবে বেটাকে, এটা কী হিসাবে ঠাকুর তা আমার ঠাকুর খেতে দেয়, পড়তে দেয়, তো ওইটাই মানে ওর দেখতেও পাচ্ছে ঠাকুর যে আছে সেটা। কারণ ওই যে না শত বিদ্যাতে ভাবো, না ভাবো বিদ্যা শত, উভয়েরবি শত স্থান উভয়রতিদর্শী, গীতার 2 সাংখ্য। অ্যাকচুয়ালি গীতার সেকেন্ড চ্যাপ্টারটাকে এন্টায়ার অদ্বৈত বেদান্ত এটা সব থেকে ইম্পর্টেন্ট মনে করে, এবং সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে এই শ্লোকটাকে খুব ইম্পর্টেন্ট মনে করে অদ্বৈতবাদী যারা, বুঝেছে। এদের খুব ওর মনে পড়লো, খুব প্রতিভূ চর্চা করে পাহাড় টাহাড়ে গেছিলাম, ওই সাধু সত্য সব। তো ওই জন্য ঠাকুর নাই না, উনি যেটা বললেন ঠাকুর নেই, কারণ উনি এই ইলিউসারিতে আছে, প্রতিভাসিকা ট্রুতে আছে। যাকার বকবক করবো না, এবার ডেট ঠিক করো। এই রানা, এই অভি, এই দিদি, সব ডেট ঠিক করো কবে সময়, বুঝছো? খুব বড় হয়ে যাবে এখান থেকে যে যাবে, হ্যাঁ খুব বড় হয়ে যাবে। এটা ভালো এই সাবজেক্টটা, এই তান্নি, বুঝছো মুখ্য কোনটা, এটা বোঝা একটু অসুবিধা আছে। তো এইখানকার জিনিস অ্যাড্রেস করা, চাল ডালের অ্যাড্রেস করা, বা যে সমাজের কি হিন্দু মুসলমান বললো, ওগুলোর প্রচুর লোক আছে, জ্ঞানীগুণী লোক। এই সাবজেক্টটা লোক কম আছে।